আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের। এই নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল, এমনকি খুনের মতো গুরুতর অভিযোগে বিব্রত দলের শীর্ষ নেতৃত্ব। আগামী নির্বাচনে এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা নেতাদের। এই অবস্থায় তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে সারা দেশেই একটি অস্থিরতা চলছে, বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি এবং খুনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে দলের মধ্যে এখন পর্যন্ত কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে নেতাকর্মীদের প্রতি? ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর ওদিনকারই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পুরো দেশবাসীর উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমরা যদি শত্রুর সঙ্গে যদি আমরা ওইরকম ব্যবহার করি তাহলে এই পরিবর্তনটা হবে আর কি। সহনশীল পরিবেশ রাখার জন্য সে সর্বোচ্চ বার্তা দিয়েছেন। এর 5ই আগস্ট পরের সম্ভবত 7 অথবা 8 তারিখ পল্টনে বড় সমাবেশ করছেন। সেই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব উভয়েরই বক্তব্য ছিল সবাইকে ধৈর্য ধরতে হবে এবং যাতে পরিস্থিতি কোনোভাবেই প্রতিকূল না যায় সেই অবস্থান ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আবার এটা তো শুধু আহ্বান এবং কঠোর বার্তার মধ্যে মানে যারাই অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে বা অভিযোগ আসতেছে বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, বহিষ্কার, শোকজ, পদ অবনতি, এরকম নানা রকমের সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। তো বিএনপির অবস্থানটা খুব জিরো টলারেন্স বলতে যেটা বোঝায় সেটা অলরেডি বিএনপি এই কয়েক মাসে 3,500-এর উপরে নেতাকর্মী বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। বিএনপি তার বার্তাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে দেশ গঠনে এখন আমাদের সবার দরকার ঐক্য। মানে বিগত দিনের যে সরকার যে রাজনীতি বা যে পরিবেশ বা যে এনভায়রনমেন্টটা তৈরি করে গেছে সেই এনভায়রনমেন্টে তারা কখনোই ফিরে যেতে চায় না। তারপরেও ঘটতেছে, নানা রকমের কমপ্লেন আসতেছে বিএনপির বিরুদ্ধে। 3,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার এবং পদোন্নতি, নানা ধরনের শাস্তি দেওয়ার পরও এই লাগামটা কেন টানা যাচ্ছে না, কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে আমাদের কাছে যে অভিযোগগুলো আসতেছে মানে বিশেষ করে 5 আগস্টের পরে যেটা হয় বুর্জো দলে হাইব্রিডরা মানে ঢুকে পড়ে, সক্রিয় হয়। হ্যাঁ, সক্রিয় হয়ে পড়ে। তো মূলত বেশিরভাগ কার্যক্রমগুলো কিন্তু যতগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু ওই হাইব্রিডদেরই বেশিরভাগ কাজ। আর এইটা বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সারা দেশে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আসলে ওইভাবে মনিটরিংটা করা টাফ, এক। আর 2 নম্বর হচ্ছে বিএনপিকে তো আসলে পাওয়ারে নাই। পাওয়ারে যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবহার করতে পারে বা আদার্স অনেকগুলো কৌশল ব্যবহার করা যায়। কিন্তু এ দুর্ভাগ্যজনক হচ্ছে 5 তারিখের পরে আমরা জানি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নাজুক। পুলিশ অনেকদিন একেবারে নিষ্ক্রিয় ছিল। বিএনপি পুলিশের সেই মরালিটিটা সে এখন পর্যন্ত কিন্তু ফিরে আসেনি। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ একটু মানে স্থিতি হলেও হয়তো অনেকে চিন্তা করতেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে, হয়তো তাদের সঙ্গে আমি মানে সুসম্পর্কটা রাখার চেষ্টাটাই বেশি হচ্ছে, যার কারণে অনেক ক্ষেত্রে এই অপকর্মগুলো পার পায়। জি, এই মুহূর্তে এই গত 9 তারিখ থেকে এখন পর্যন্ত সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে যে পুরান ঢাকায় মিটফোর্টের সামনে ব্যবসায়ী খুন। সেই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। শুরুতেই আমরা যেটি জেনেছিলাম এটি একটি চাঁদাবাজির ঘটনা, সেই ক্ষেত্রে আবার পুলিশ গতকাল বললেন এটি চাঁদাবাজির কোনো তথ্য মেলেনি। আপনার কাছ থেকে একটু আমরা পরিষ্কার হতে চাই বিষয়টা নিয়ে। আসলে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হচ্ছে মর্মান্তিক, সেটা যেই হোক না কেন, সেটা যদি প্রতিদ্বন্দ্বী হয়, আমার প্রতিপক্ষ হয় বা আদার্স যেই হোক না কেন, প্রত্যেকটা হত্যাকাণ্ডই আসলে দুঃখজনক, মর্মান্তিক। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে, যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, আসলে সেটা আরও বেশি মর্মান্তিক, পাথর দিয়ে মারা। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে বিএনপি, এখানে আমি শুরুতেই যেটা বললাম, এখানে হচ্ছে রাজনীতিকরণটা বেশি হয়েছে। যে হত্যার শিকার হয়েছে না, যে হত্যা করেছে বা যারা হত্যা করছে তারা কিন্তু আসলে বিএনপির মানে কোনো পদ পদবি হোল্ড করতেছে না। এবং আরও মজার কাহিনী হচ্ছে এখানে আমরা শুনছি বিভিন্ন মিডিয়াতেই আমরা দেখছিলাম যে চাঁদার দাবিতে মূলত হচ্ছে এটা ফেসবুকের মাধ্যমে এখন আমাদের অনেক নিউজও হয়, অনেকটা ফেসবুক উপরে ডিপেন্ড করে নিউজগুলো হচ্ছে।
আমরা মানে নিজেরা যে আমরা একটু খোঁজ খবর নেওয়া সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটু ঘাটতি আছে। এবং ওই যে বলা হচ্ছে যে একটা এরকম একটা মব বলা হচ্ছে যেদিকে সেদিকে, কিন্তু আমরা সাংবাদিকতা যে মূল যে জায়গাটা ওই জায়গাটা আমরা ফোকাসে কম যাচ্ছি। এখানে মূল দ্বন্দ্বটা ছিল হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব, এবং এটা নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ দরবার হয়েছে। এবং হ্যাঁ, ওই সালিশ দরবারের মধ্যে ওখানকার যারা লোকাল যারা বিএনপির আছে তারাও মধ্যস্থ করেছে। আমরা এবং সে যাই মধ্যস্থ করার চেষ্টা করছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা চেষ্টা করছেন যে এই দুইজনকে যাতে সমন্বয় করে দেওয়া হয়। এবং মজার কাহিনী হচ্ছে যে আরও একটা বিষয় হচ্ছে যে মারা গেছেন যে সোহাগ, আমরা যেটুকু জানতে পারলাম 2004 সালে এই দোকানটা, এই যে সোহাগের যে দোকানটা, এটা হচ্ছে 30 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি মনিরের ছিল আর কি দোকানটা। সেটা 2004 সালে মনিরকে হত্যা করা হয়। সে হত্যার আসামি কিন্তু এই সোহাগ ছিলেন। অর্থাৎ এরপরে হচ্ছে সোহাগ আবার যেটুকু আমরা জানলাম যে সে আবার আওয়ামী লীগের সঙ্গে মানে এই হয়েছে 5 তারিখ পরে সে আবার বিএনপির সঙ্গে আবার সম্পৃক্ত হয়েছে। তো হওয়ার পরেও এবং ওখানে যারা লোকালে যারা বিএনপি আছে কেউ গ্রহণ না করলে, যেহেতু লোকালে তারা ব্যবসায়ী বা দুইটা গ্রুপ, তারা বিভিন্নভাবে এটা চেষ্টা করছে যাতে এটা মীমাংসা হয়। কিন্তু সেটা হয়তো টাকা পয়সার লেনদেন বা আর্থিক বিষয় বা ব্যবসায়িক দ্বন্দ্ব, সেখান থেকে এই হত্যার ঘটনা ঘটে। পরিবার থেকেও বলা হচ্ছে যে প্রতি মাসে 2 লাখ টাকা দাবি করা হয়েছিল। এখন কে দাবি করতেছে, কে দাবি করে সেটা তো তারা ক্লিয়ারলি বলে না, কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মানে যুব দলের দেখলাম সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের নাম আসার চেষ্টা করছে, বা আরও কয়েকজনের নাম আসার চেষ্টা হয়েছে, অনেকে চেষ্টা করছে। আসলে সোহাগের ব্যাপারেও আমাদের কাছে খুব বেশি একটা ভালো রিপোর্ট আমাদের কাছে আসে না আর কি। আমার ওখানকার স্থানীয়ভাবে যারা বিএনপি যারা আছে তারা কিন্তু আমাদের কাছে খুব ভালো রিপোর্ট আমাদের কাছে দেয়নি যে সোহাগ ভালো। মূল হোতা যিনি টিটো, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বিএনপি এবং বা অঙ্গ সংগঠন যুবদল বা ছাত্রদল, তাদের সঙ্গে মানে এই সংগঠনগুলোর সঙ্গে টিটোর কোনো পথ ছিল কিনা, এই ধরনের কোনো তথ্য কি পাওয়া গেছে কিনা? ওখানে যেটা বিএনপি গতকালকে যেটা সংবাদ সম্মেলন করেছেন এবং তারেক রহমান সাহেব যে গতকালকে যে অনুষ্ঠানে যে বক্তব্য রাখছেন, সেখানে তো তারা স্পষ্ট বলছেন যারা মূল হত্যাকারী তাদেরকে কিন্তু আসামি করা হয়নি, এবং যারা মূল হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে না। এটা একটা রহস্যজনক বিএনপির দাবি অনুযায়ী। তো আমার মনে হয় এই রহস্যগুলো আসলে উন্মোচন করা উচিত, কেন কিভাবে এই কাজটা হয়েছে এবং কেন তাদেরকে মামলা আসামি করা হয়নি, যেটা পরিবারও দাবি করা হয়েছে যে 3 জন আসামি করা দরকার, সে 3 জনকে আসামি করা হয়নি। আসলে মূলত পুরো বিষয়টা একটা ধোঁয়াশা টাইপের হয়ে রয়েছে রহস্য। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে চাঁদাবাজি খুনের ঘটনাগুলো বিএনপির নামে আসছে, বিএনপির নেতাকর্মীদের নামে আসছে, সেটি আগামী যে নির্বাচন হবে সাধারণ মানুষের কাছে এটি কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন? আমি এর আগে একটু বলে নিই, আমি বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, তার সঙ্গে আমরা পরশু দিন বা তার আগের দিন আমরা সকালে আমরা বসছিলাম আর কি, নানা এমনি কথা চলে। তাহলে আসলে আপনাকে আমি আরও একটা জিনিস বলি, বিএনপি যে 3,500 লোককে যে বহিষ্কার বা পানিশমেন্ট দেওয়া হয়েছে, বহিষ্কার বা শোকজ আদার্স যে সাংগঠনিক ব্যবস্থা, এর মধ্যে অনেকে আছে কিন্তু ইনোসেন্ট। তো আমরা রিজভী ভাইকে আমরা জিজ্ঞেস করলাম, ভাই ইনোসেন্ট, আমাদের জানা মতে অনেক ইনোসেন্ট আছে যারা কোনোভাবেই ওই কাজের সঙ্গে সম্পৃক্ত না। তখন রিজভী ভাই যেটা আমাদেরকে বললো যে লোকালি দেখা যাচ্ছে ওই লোকাল পত্রিকা বা লোকাল মিডিয়াতে বিভিন্নভাবে হোক, সেটা বায়াসড হোক বা অন্য কোনো কারণে হোক, ওই বিএনপি নেতাকর্মীদের নামই জড়াইয়া আর কি একটা নিউজ দিলে ওইটা একটা ভালো মানে ওটা কি বলে ইম্প্যাক্ট না, মানে এটা হচ্ছে ভাইরাল, যেটা শব্দটা আর কি ভাইরাল করে। হ্যাঁ, আবার অনেকে নানা রকমের সুবিধা নেওয়ার জন্য এই নিউজগুলো করে। তো রিজভী ভাইয়ের যে বক্তব্য হচ্ছে ওই নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাই। এতে করে বিএনপির অনেক ত্যাগী নেতা এবং অনেকটা নির্দোষ বা ইনোসেন্ট, হ্যাঁ, বা যেটাই বলি এরকমের নেতাকর্মীরা কিন্তু শাস্তির আওতায় আসতেছে। এর মধ্যে একটা উদাহরণ যদি আমি দিই, বরিশালে গত 8ই মার্চ একজন ছাত্রদল নেতাকে খুব মারাত্মকভাবে কোপানো হয়। সেই কোপানো ঘটনায় বহিষ্কার করা হয়েছে তারই চাচা, ইউনিয়ন বিএনপির সভাপতি, তাকে বহিষ্কার করেছে। তো গতকালকে আমি দেখলাম নয়াপল্টন কার্যালয়ে সেই ছাত্রদলের যে আহত কর্মীটি বা নেতারা, সে তার ওই চাচাকে, ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে নয়াপল্টন কার্যালয়ে আসছেন এবং এসে সে সাক্ষ্য দিচ্ছে, নিজে ভিকটিম নিজে সাক্ষ্য দিচ্ছে যে আমার চাচা সে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। অথচ দেখেন সে 9 মার্চ তাকে বহিষ্কার করা হয়েছিল। তো 9 মার্চ থেকে সে এই পর্যন্ত সে রাজনীতিক তার একটা কিন্তু কালো স্পট কিন্তু হয়ে গেল।
একইভাবে গাজীপুরে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লাকে। হালিম মোল্লা ঘটনা বা ওই দিনকার সে গাজীপুরেই ছিলেন না, সে ঢাকার বাইরে ছিলেন, কিন্তু তাকে হঠাৎ করে রাত্রেবেলা দেখা গেল তাকে বহিষ্কার করে দিচ্ছে, হ্যাঁ, এবং আজীবনের জন্য। তো আসলে মানে আমরা যেটুকু বা মানে আমরা দেখতে পাচ্ছি বা যেগুলো শুনতে পাচ্ছি বিএনপির, ওর থেকে কিন্তু মানে একটু আমার কাছে মনে হচ্ছে অনেক ক্ষেত্রে মিডিয়া বা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই প্রোপাগান্ডাটা খুব বেশি হয় বিএনপির বিরুদ্ধে। এটা আবার এটাও সত্য কথা যে অপকর্ম যে হয় না বা চাঁদাবাজি যে হয় না, দখল যে হয় না, সেটাও সত্য। আবার যদি এরকম বলি, আমরা দখলের জায়গাটা বলি, ধরেন আগে একটা নৌকার ঘাট বা নদীতে আওয়ামী লীগ ওটা নিয়ন্ত্রণ করতো, 5 আগস্ট পরে তারা পালিয়ে গেছে, তাহলে ঘাটটি কে একজন তো নিয়ন্ত্রণ করতে হবে। স্বাভাবিকভাবে বিএনপি যেহেতু বড় সংগঠন, ওখানে একজন কর্মী বা একজন নেতা ওখানে ওই ঘাটটি নিয়ন্ত্রণে নিয়েছে। যদি ঘাট নিয়ন্ত্রণ ওখানে যদি কোনো কেউ না থাকে, তাহলে ঘাটটা তো আরও মানে ওটা কি বলে এলোমেলো হয়ে যাবে, বা ওখানে নিয়ন্ত্রণ থাকবে না, মানে কোনো সিস্টেম থাকবে না, শৃঙ্খলা তৈরি হবে। এখন ওই ঘাটের ওখানে বিএনপি কেন গেছে, ওটাকে নিয়ে আমরা ই করি। আবার ধরেন গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে একটা বেশ ঝামেলা হচ্ছে। ঝুট ব্যবসা এটা কিন্তু বৈধ ব্যবসা, এখন শতভাগ বৈধ ব্যবসা। সে মাল কিনবে, মাল বিক্রি করবে, এটা কিন্তু বৈধ ব্যবসা। কিন্তু বৈধ ব্যবসাটাকে টার্গেট করে যেভাবে আমরা মারামারি হয়, কাটাকাটি হয়, সেটাকে নিয়ে কিন্তু আমরা নেগেটিভ একটা ট্রোল হচ্ছে, কিন্তু এটা কিন্তু বৈধ ব্যবসা। এখন এতদিন করছে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন আসছে বিএনপি, স্বাভাবিকভাবে তারা চলে গেছে, বিএনপি নেতাকর্মীরা এখন ওই ব্যবসাটা করতেছে, ওটাকেও এখন একটা এজেন্ডা বানানো হচ্ছে। তো দখল সব মানে সবই দখল না, চাঁদাবাজ মানে সব চাঁদাবাজ না। আবার এটাও সত্য কথা, হচ্ছে না তাও না, হচ্ছে সব জায়গায়, মানে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলই হচ্ছে। আওয়ামী লীগ চলে গেছে, হয়তো আওয়ামী লীগের সম্পদ দখল হচ্ছে, হয়তো চাঁদাবাজি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের দিকে বিএনপির নাম করে কোনো নেতাকর্মী চাঁদাবাজি করতেছে, যারা করতেছে তাদেরকেও কিন্তু বহিষ্কার, মানে কেউ বাজ বিচার না, কিন্তু একেবারে টোটাল বিএনপি একেবারে জিরো টলারেন্সটা কিন্তু আছে। এটা বিএনপির একটা পজিটিভ অবশ্যই, যেটা অন্য কোনো দলে এখন মতো ওইভাবে দেখা যায় না যে এটা করছে। বিগত দিনে দেখিনি আমরা আপনার আওয়ামী লীগের ভিতরে যে এত চাঁদাবাজি, এত হত্যা, এত কিছু, শামীম ওসমান থেকে শুরু বড় বড় গডফাদার, কাউকে কিন্তু শাস্তির এত কখনোই নিয়ে আসে না। কিন্তু বিএনপি একেবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে একেবারে কর্মী লেভেল পর্যন্ত মানে শোকজ, বহিষ্কার, পদোন্নতি অনেক কিন্তু এই আওতা নিচ্ছে। আমার মনে হচ্ছে এটা একটা পজিটিভ দিক, এবং এই পজিটিভ রোলটা যদি ধরে রাখতে পারে, আমার মনে হয় বিএনপি আগামীতে আরও ভালো করবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদের জানার জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।